দেশ বিদেশের ব্যবসা বাণিজ্য আর অর্থনীতির সব খবর নিয়ে আমন্ত্রণ ওয়ালটন স্মার্ট ফ্রিজ বিজনেস রিপোর্টে। মার্জিন ঋণের লাগাম টানতে আইন সংশোধন, নিয়ন্ত্রক সংস্থা সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের মূলধনের বেশি ঋণ পাবেন না বিনিয়োগকারীরা। অর্থ বছরের প্রথম প্রান্তিকে বেড়েছে বিদেশি ঋণের অর্থছাড় ও প্রতিশ্রুতি, চাপ বাড়ছে ঋণ পরিশোধেরও। গ্রীষ্মকালীন পেঁয়াজ বাজারে আসায় পাবনায় কমতে শুরু করেছে দাম, মন প্রতি কমেছে 250 থেকে 300 টাকা পর্যন্ত। এমন সব খবর নিয়েই আমাদের আজকের আয়োজন। মার্জিন ঋণের লাগাম টানতে কড়াকড়ি আরোপ করে আইন সংশোধন করেছে নিয়ন্ত্রক সংস্থা সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন। এখন বিনিয়োগকারীরা তার মূলধনের বেশি ঋণ পাবেন না, একই সাথে ইকুইটি থাকতে হবে 5 লাখ টাকা। এছাড়া শিক্ষার্থী, গৃহিণী ও অবসরপ্রাপ্তরাও মার্জিন ঋণের বাইরে থাকবেন, এমন শর্ত জুড়ে দেওয়া হয়েছে। খাত সংশ্লিষ্টরা বলছেন, বাজারে গ্যাম্বলিং বন্ধ ও বিনিয়োগ পরিবেশ ঠিক করতে বিধিমালা সংশোধন করা হয়েছে। একরামুল ইসলাম খানের রিপোর্টে বিস্তারিত। পুঁজিবাজারের জন্য গলার কাটা হয়ে দাঁড়িয়েছে মার্জিন ঋণ। বাজারে এই ঋণের পরিমাণ কত তার কোনো সঠিক হিসেব না থাকলেও খাত সংশ্লিষ্টরা বলছেন, মার্জিন ঋণ 18,000 কোটি টাকার কম নয়। 1999 সালের বিধিমালা অনুযায়ী পুঁজিবাজারে মার্জিন ঋণ দেয় ব্রোকারেজ হাউস ও মার্চেন্ট ব্যাংকগুলো, যা নিয়ে ফোর্ট সেলে পড়ে পুঁজি হারিয়েছেন হাজারো বিনিয়োগকারী। এবার মার্জিন ঋণের লাগাম টানতে বেশ জটিল শর্ত আরোপ করেছে নিয়ন্ত্রক সংস্থা সিকিউরিটিজ এক্সচেঞ্জ কমিশন। নতুন বিধিমালা অনুযায়ী বিনিয়োগকারী তার নিজস্ব মূলধনের বেশি ঋণ পাবেন না, ইকুইটি থাকতে হবে 5 লাখ টাকা। আর লাইফ ইন্স্যুরেন্স কোম্পানির শেয়ার কেনার ক্ষেত্রে ইকুইটি ও মার্জিন অর্থায়ন অনুপাত হবে 4 ভাগের 1 ভাগ। এছাড়া কোনো শিক্ষার্থী, গৃহিণী ও অবসরপ্রাপ্তরা মার্জিন ঋণ পাবেন না, তবে অর্থ সচ্ছল অবসরপ্রাপ্তরা এই সুবিধা পাবেন। শুধু এ ক্যাটাগরি এবং কমপক্ষে 5% লভ্যাংশ প্রদানকারী বি ক্যাটাগরির শেয়ারে ঋণ পাওয়া যাবে। মার্জিন বিধিমালা সংস্কার কমিটির প্রধান জানান, বেনামি অ্যাকাউন্ট থেকে বাজারে গ্যাম্বলিং হয়। অনেকের দৃশ্যমান কোনো আয়না থাকলেও পুঁজিবাজারে কোটি টাকা বিনিয়োগ করে। এসব বন্ধ করা এবং একই সাথে বিনিয়োগ পরিবেশ ঠিক করতে মার্জিন ঋণ বিধিমালায় পরিবর্তন আনা হয়েছে। লাস্ট 12 মাসের বা 4টা কোয়ার্টারের আর্নিংসটা কি, এটাকে যদি একসাথে করে ক্যালকুলেট করা হয় তাহলে কিন্তু তারা আর ওটা দিয়ে গ্যাম্বলিংটা করতে পারবে না। তাহলে গ্যাম্বলিংটাকে আমরা স্টপ করেছি। এটা একটা অন্যরকম, মানে আমরা মনে করি যে এটা বিনিয়োগকারী বান্ধব হয়েছে। সুদ নেওয়ার ক্ষেত্রে এই 3 মাস পরে সুদটা অটোমেটিক্যালি আপনার আসলে কনভার্ট হয়ে যায়, একটা চক্রবৃদ্ধি হারে যেত। তো আমরা এই ক্ষেত্রে বলছি যে সুদ যখন কেউ নিবে তাকে অন্যান্য ব্যাংকের নিলে তো প্রতি মাসে তাকে ইনস্টলমেন্ট দিতে হয়। আর ক্যাপিটাল মার্কেটে কোয়ার্টারলি যে টাকাটা জমবে, হয় সে ক্যাশ টাকা ডিপোজিট করবে অথবা শেয়ার বিক্রি করে তার এটা অ্যাডজাস্ট করে ফেলাবে। বিধিমালা অনুযায়ী বিনিয়োগকারীরা সর্বোচ্চ 10 কোটি টাকা মার্জিন ঋণ পাবেন, তবে তার ঋণদাতার প্রকৃত মূলধনের 10% বেশি হবে না। একরামুল ইসলাম খান, বিজনেস রিপোর্ট, মাছরাঙ্গা টেলিভিশন। চলতি অর্থ বছরের প্রথম প্রান্তিকে দেশের 3,500% মতো বেড়েছে বিদেশি ঋণের প্রতিশ্রুতি, ছাড়ও বেড়েছে 35% মতো। অর্থনৈতিক সম্পর্ক বিভাগ ইআরডির হালনাগাদ প্রতিবেদনে এমন তথ্য উঠে এসেছে। বিশ্লেষকরা বলছেন, গেল বছরের তুলনায় পরিস্থিতি স্বাভাবিক হয়, বেড়েছে প্রতিশ্রুতি ও ছাড়, তবে এই সময় বেড়েছে ঋণ পরিশোধের চাপও, যা সামনে আরও বাড়বে বলে মত বিশ্লেষকদের। রায়হান শোভনের রিপোর্ট। বর্তমান সরকার ক্ষমতায় বসার পর থেকেই দেশে কমতে শুরু করে বিদেশি ঋণের প্রতিশ্রুতি ও ছাড়ের পরিমাণ। তবে চলতি অর্থ বছর পরিবর্তন এসেছে সেই প্রেক্ষাপটে। ইআরডির হালনাগাদ তথ্য অনুযায়ী চলতি অর্থ বছরের প্রথম প্রান্তিক অর্থাৎ জুলাই থেকে সেপ্টেম্বর সময়কালে বিভিন্ন উন্নয়ন সহযোগীদের কাছ থেকে বিদেশি ঋণের প্রতিশ্রুতি পাওয়া গেছে $91 কোটি। আগের অর্থ বছর একই সময় যা ছিল $2 কোটি মতো। সেই হিসেবে অর্থ বছরের প্রথম প্রান্তিকে দেশে বিদেশি ঋণের প্রতিশ্রুতি বেড়েছে 3,222%। শুধু প্রতিশ্রুতিই নয়, এই সময় বেড়েছে প্রতিশ্রুত অর্থ ছাড়ের পরিমাণও। চলতি অর্থ বছরের প্রথম 3 মাসে উন্নয়ন সহযোগীরা ঋণের অর্থ ছাড় করেছে $114 কোটি। আগের অর্থ বছর একই সময় যা ছিল $84 কোটি। অর্থাৎ বছরের ব্যবধানে বিদেশি ঋণের অর্থ ছাড় বেড়েছে 35.7%। আগের বছরের যে প্রান্তিকটা ছিল সেই প্রান্তিকটা কিন্তু অর্থনীতি, সমাজ সবকিছুই কিন্তু সেই সময় অনেকটাই বিপর্যস্তকর অবস্থায় ছিল। এই যে প্রতিশ্রুতি এবং অর্থ ছাড়করণ, এটা কিন্তু আগামী মাসগুলোতে খুব বেশি বাড়বে বলে মনে হয় না। নতুন একটা নির্বাচিত সরকার না আসা পর্যন্ত তারা কিন্তু খুব একটা অর্থ ছাড়ে বা নতুন করে প্রতিশ্রুতি দিতে খুব একটা আগ্রহান্বিত হবে না। প্রতিশ্রুতি আর অর্থ ছাড়ের বিপরীতে বেড়েছে ঋণের সুদ আসল পরিশোধের চাপও।
ইআরডির তথ্যমতে এই সময় সুদ আসল মিলিয়ে বাংলাদেশকে পরিশোধ করতে হয়েছে $128 কোটি। গেল বছর একই সময় যেখানে পরিশোধ করতে হয়েছিল $112 কোটি। চলতি অর্থ বছরের প্রথম প্রান্তিকে আসল পরিশোধ করা হয়েছে $81 কোটি আর সুদ বাবদ পরিশোধ করা হয়েছে $46 কোটি। যেহেতু আমাদের প্রজেক্টগুলো আস্তে আস্তে ইমপ্লিমেন্টেড হচ্ছে বা ভবিষ্যতে ইমপ্লিমেন্টেশন হয়ে যাবে, তখন তো আপনাকে সুদের পরিমাণ আপনার বেড়ে যাবে এবং এটা আপনাকে পরিশোধ করতে হবে। পরিশোধ না করতে পারলে তখন আমাদের ইমেজ নষ্ট হবে এবং ভবিষ্যতে ঋণ পাওয়ার ক্ষেত্রে এটা একটা বড় প্রতিবন্ধকতা হিসাবে যে আসলে আমাদের যেহেতু ডেট ক্যাপাসিটি ক্রমান্বয়ে আমরা প্রেশার হচ্ছে, সেই জন্য কিন্তু এটা মোটেও ভালো সাইন না। যেমন যদি আজকে ইলেকশনের পরে যদি আমার প্রাইভেট ইনভেস্টমেন্ট বেড়ে যায়, তাহলে কিন্তু একটা ক্রাউডিং আউট এফেক্ট হওয়ার বিরাট একটা সম্ভাবনা আছে। তথ্য বলছে 2025-26 প্রথম প্রান্তিকে সবচেয়ে বেশি অর্থ ছাড় করেছে বিশ্ব ব্যাংক $32 কোটি, দ্বিতীয় সর্বোচ্চ রাশিয়া $31 কোটি, এশীয় উন্নয়ন ব্যাংক 18 কোটি আর ভারত ও জাপান মিলিয়ে অর্থ ছাড়ের পরিমাণ $10 কোটি। রায়হান শোভন, বিজনেস রিপোর্ট, মাছরাঙা টেলিভিশন। গ্রীষ্মকালীন পেঁয়াজ বাজারে আসায় দেশের অন্যতম প্রধান পেঁয়াজ উৎপাদনকারী জেলা পাবনায় কমতে শুরু করেছে দাম। তবে প্রতিকূল আবহাওয়ায় মুড়ি কাটা পেঁয়াজের আবাদ বিলম্ব এবং কৃষক পর্যায়ে পেঁয়াজের মজুদ না থাকায় চলতি মাসের প্রথম সপ্তাহে মন প্রতি পেঁয়াজের দাম বেড়েছিল 800 থেকে 1000 টাকা। রাতুল ইসলাম সুমনের ক্যামেরায় উৎপল মির্জা রিপোর্ট। পেঁয়াজ প্রধান এই জেলায় জুলাই আগস্টে গ্রীষ্মকালীন এবং সেপ্টেম্বরে আবাদ হয় মুড়ি কাটা পেঁয়াজের। আবাদের প্রায় 80 থেকে 90 দিন পর বাজারে আসে মুড়ি কাটা পেঁয়াজ, যা কিনা আপৎকালীন সময়ে পেঁয়াজের মূল্য নিয়ন্ত্রণে সবচেয়ে বড় ভূমিকা রাখে। তবে এবার বর্ষাকাল দীর্ঘ হয় বিলম্বিত হয়েছে এ দুই পেঁয়াজের আবাদ। ফলে বিগত মৌসুমগুলোতে এই সময় নতুন পেঁয়াজ বাজারে আসলে স্থিতিশীল থাকতো দাম। তবে এবারের চিত্র ভিন্ন, ফলে এখনো অস্থির পেঁয়াজের বাজার। চলতি মাসের শুরুতে দাম বেড়েছিল মন প্রতি প্রায় 1000 টাকা। ওই যেসব জমিতে পেঁয়াজ লাগাবে ওই জমিগুলোতে পানি উঠে পেঁয়াজ লাগানো পিছে গেছে। এই পিছে যাওয়া 15-20 দিনের যে পেঁয়াজটা পিছে গেল, ওই পেঁয়াজটাই শর্ট পড়ে গেল। সিজন শেষের সময় ধরো এই জন্য আমদানি কমে গেছে, দাম বাড়ছে। আবার নতুন পেঁয়াজ দাম কমে গেছে। এইবার বৃষ্টির কারণে কিছুটা 15-20 দিন পাইছে গেছে, তাতে এতদিন পর নতুন বীজ উঠে আসছে। আশা করা যাচ্ছে নভেম্বরের শেষের দিকেই আমরা নতুন বীজ পাবো। খুচরা ব্যবসায়ীরা জানান, কৃষক পর্যায়ে পেঁয়াজের মজুদ শেষ হয়ে যাওয়ায় অস্থির হয়ে উঠেছে বাজার। তবে গ্রীষ্মকালীন পেঁয়াজ আসতে শুরু করায় গত দুদিনে কমতে শুরু করেছে দাম। 4-5 দিন আগে পেঁয়াজের দাম 42-43 হয়েছিল, আজকে দাম কমতো। আজকে আপনার মাথা গেল 3800। গত সপ্তাহে বেশি আপনি 110, আজকে বেশি 100। আর আজকে হাটের বাজার বেশি, আবার চাবনি 105। পেঁয়াজ আমদানি কমে গেছে, এই জন্য লাস্টে তো সারা বছর পেঁয়াজ কম ছিল, এখন আপনি চাহিদা মানে কমে আছে, এই লেগে দাম বেশি। কৃষি বিভাগ জানায়, চলতি মৌসুমে এই জেলায় 8960 হেক্টর জমিতে 1,42,000 টন মুড়ি কাটা এবং 120 হেক্টর জমিতে 1200 টন গ্রীষ্মকালীন পেঁয়াজ উৎপাদনের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে। এবার অকাল বর্ষণের জন্য আবাদ কিছুটা বিলম্বিত হয়, সাময়িকভাবে এই সংকটের সৃষ্টি হয়েছে। গ্রীষ্মকালীন পেঁয়াজ অলরেডি বাজারে আসতে শুরু করছে এবং অচিরেই মুড়ি কাটা পেঁয়াজ বাজারে চলে আসবে। তাহলে হয়তো এই যে সাময়িক একটা সমস্যা, এই জিনিসটা থাকবে না। তাছাড়া প্রশাসনের সহযোগিতায় কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের জেলা এবং উপজেলায় পর্যায়ের কর্মকর্তাগণ নিয়মিতভাবে বাজার মনিটরিং করছে। তবে মুড়ি কাটা পেঁয়াজ বাজারে এলেই দাম আবারও স্বাভাবিক হবে বলেই ধারণা স্থানীয় কৃষি বিভাগের। উৎপল মির্জা, বিজনেস রিপোর্ট, মাছরাঙা টেলিভিশন। তবে স্থিতিশীল নেই দেশের পেঁয়াজের বাজার। একদিনের ব্যবধানে কোথাও দাম কমলেও কোথাও আবার বেড়েছে। গাইবান্ধার বিভিন্ন আড়তে নতুন পেঁয়াজের পর্যাপ্ত সরবরাহ থাকায় কেজিতে দাম কমেছে 20 টাকা। দুদিন আগেও কেজি প্রতি পেঁয়াজ বিক্রি হয়েছে 120 টাকা দরে, মঙ্গলবার তা বিক্রি হচ্ছে 100 টাকায়। বাজারে নতুন পেঁয়াজের আমদানি হয় দাম কিছুটা কমেছে বলে জানান খুচরা বিক্রেতারা। এদিকে দিনাজপুরের হিলিতে একদিনের ব্যবধানে পেঁয়াজের দাম আবারও বেড়েছে কেজিতে 5 টাকা পর্যন্ত। একদিন আগেও প্রতি কেজি পেঁয়াজ 80 থেকে 85 টাকা দরে বিক্রি হলেও এখন তা বিক্রি হচ্ছে 85 থেকে 90 টাকায়। এদিকে দীর্ঘ 11 বছর বন্ধ থাকার পর হিলি স্থলবন্দর দিয়ে আবারও ভারত থেকে আপেল আমদানি শুরু হয়েছে।
দেশে প্রক্রিয়াজাত খাদ্যপণ্যের বাজার এখন প্রায় $5 বিলিয়ন 2030 সাল নাগাদ, যা পৌঁছাবে 6 বিলিয়নে। এজন্য বিনিয়োগ বাড়ানোর পাশাপাশি দেশীয় ব্র্যান্ডের প্রতি মানুষের আস্থা আরও বাড়াতে হবে। মঙ্গলবার রাজধানীতে কৃষি প্রক্রিয়াজাত শিল্পের সম্ভাবনা, চ্যালেঞ্জ ও জাতীয় উন্নয়ন তুলে ধরতে কর্মশালায় এসব কথা জানানো হয়। কর্মশালায় বিশ্লেষকরা জানান, বর্তমানে বাংলাদেশ থেকে $1 বিলিয়ন পণ্য রপ্তানি হয় বিশ্বের 148টি দেশে, যার 60%ই যায় 5টির মতো দেশে। বাকি দেশগুলোতে রপ্তানি বাড়াতে চায় উদ্যোক্তারা। এজন্য সরকারি ও বেসরকারি বিনিয়োগ বাড়ানোর তাগিদ দেন তারা। এ সময় গুণগত মানের পণ্য পেতে কৃষির গুড প্র্যাকটিস করার পাশাপাশি শ্রমিকদের দক্ষতা বাড়ানোর পরামর্শ উঠে আসে। কর্মশালায় জাতীয় দৈনিক, অনলাইন ও টেলিভিশনের 40 জন সাংবাদিক অংশ নেন। ভোজন রসিকদের মাঝে শীতের হাঁসের মাংসের চাহিদা বাড়ে। বিশেষ করে দেশি হাঁসের চাহিদা বেশি, তাই দামও ভালো পাওয়া যায়। শীত মৌসুমে হাঁসের চাহিদা পূরণে ব্যস্ত সময় পার করছেন খামারিরা। ভোলা জেলা রিপোর্টার হামিদুর রহমান হাসিবের পাঠানো তথ্য ও ছবিতে ডেস্ক রিপোর্ট। ভোলা সদর উপজেলার পূর্ব ইলেশিয়া ইউনিয়নের রামদাসপুর গ্রামের মিজান হোসেন গড়ে তুলেছেন হাঁসের খামার। মুদি ব্যবসার পাশাপাশি বাড়তি আয়ের জন্য 2.5 মাস ধরে হাঁস পালন করছেন তিনি। লাভজনক হয় তার মতো জেলার অনেকেই, বিশেষ করে চরাঞ্চলের খামারিরা হাঁস পালন করছেন। প্রাকৃতিক উৎস থেকে খাবার গ্রহণ করায় লালন পালনের খরচ পড়ে কম, তাই বাড়তি আয়ের আশায় খামারিরা ব্যস্ত সময় কাটাচ্ছেন হাঁস পরিচর্যায়। খুলনা থেকে 0 বাচ্চা খাকি ক্যাম্বলের 1000 বাচ্চা তুলছিলাম আপনার 35,000 টাকা দিয়া। পরে আমি আপনার খাওয়াইতেছি, বর্তমানে 2.5 মাস প্লাস বয়স আছে, 80-90 টাকা লাভ হইতে পারে। হাঁসের আমি খামারে আইসা হাঁসের আদার দিই, একটু দেখাশোনা করি। ভোলাতে যদি এরকম ফার্ম গড়ে ওঠে, দেখা যাবে আমাদের যেই চাহিদা ভোলাতে থাকবে, চাহিদার যোগান ভোলাতেই দিতে পারবে। হাঁস পালনে খামারিদের সব ধরনের সহযোগিতা করছে প্রাণী সম্পদ অধিদপ্তর। অনেকগুলো খামার আমাদের ভোলার চরাঞ্চলে রয়েছে। এই সব খামারিদের আমরা সবসময় ভ্যাকসিনেশন এবং বিশেষ করে ডাক প্লেগ এবং ডাক কলেরা, এই দুটো ভ্যাকসিন নিশ্চিত করতে পেরেছি। এবং এর বাইরে যখন কোনো অসুস্থ হয়, আমাদের ভেটেরিনারি মেডিকেল টিম বা আমাদের অফিসে এসে সরাসরি তারা চিকিৎসা নেওয়ার সুযোগ রয়েছে এবং আমরা সে ব্যবস্থা করছি। প্রতিটি হাঁস বর্তমানে বিক্রি হচ্ছে 550 থেকে 600 টাকায়, যা শীত মৌসুমে বেড়ে দাঁড়ায় 800 থেকে 1000 টাকায়, জানান খামারিরা। মাছরাঙা নিউজ ডেস্ক। ইতিবাচক ধারায় শেষ হয়েছে ঢাকা স্টক এক্সচেঞ্জের লেনদেন। সার্বিক সূচক ডিএসসি এক্স 12 পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে 4872-এ। বেচা কেনা হয়েছে 339 কোটি টাকার। লেনদেনে অংশ নেওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে দর বেড়েছে 183টির, কমেছে 144টির, আর অপরিবর্তিত আছে 62টির দর। এবার বাজার নিয়ে বিশ্লেষণ শুনবো সিটি ব্যাংক ক্যাপিটালের। আজ দিনের শুরুতে মার্কেট কিছুটা নিম্নগতি নিয়ে তার লেনদেন শুরু করলেও দিনের মধ্যভাগে এসে ইনভেস্টরদের মধ্যে বাই করার প্রবণতা লক্ষ্য করা যায়, যা দিনের শেষ ভাগ পর্যন্ত অব্যাহত ছিল, যার ফলস্বরূপ দিন শেষে মার্কেট 12 পয়েন্ট পজিটিভ নিয়ে আজকে তার লেনদেন শেষ করে। আজ মার্কেটে লেনদেনত কোম্পানিগুলোর মধ্যে শেয়ার মূল্য বেড়েছে 183টি, কমেছে 144টি এবং অপরিবর্তিত ছিল 62টি কোম্পানির শেয়ার মূল্য। মার্কেটে আজ টোটাল টার্নওভার ছিল 340 কোটি টাকা। মার্কেটে গত সপ্তাহের এভারেজ টার্নওভার ছিল 484 কোটি টাকা এবং চলতি সপ্তাহের 3 দিনের এভারেজ টার্নওভার ছিল 366 কোটি টাকার মতো। আজকে সবচেয়ে বেশি লেনদেন হয়েছে সামিট এলায়েন্স পোর্ট লিমিটেডের। আজকে এদের প্রায় 20 কোটি টাকার মতো লেনদেন হয়েছে এবং দ্বিতীয়ত ছিল আনোয়ার গ্যালভানাইজিং লিমিটেড। ইন্ডেক্স বাড়ার জন্য আজ বেশি কন্ট্রিবিউশন রেখেছে গ্রামীণফোন। গেইনার লিস্টে প্রথমে পাচ্ছি আল আরাফা ইসলামী ব্যাংক পিএলসি এবং দ্বিতীয়ত ছিল বারাকা পতেঙ্গা পাওয়ার লিমিটেড। ধনী ব্যক্তি বাদে যুক্তরাষ্ট্রের প্রত্যেক নাগরিককে কমপক্ষে $2000 করে দেওয়া হবে। নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে এমন ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বিভিন্ন দেশের উপর আরোপ করা শুল্ক থেকে সরকার যে রাজস্ব আয় করেছে তা থেকে ডিভিডেন্ড বা লভ্যাংশ আকারে এই অর্থ দেওয়া হবে বলে জানিয়েছেন তিনি। তবে এই অর্থ কবে এবং কিভাবে দেওয়া হবে সে বিষয়ে এখনও কিছু জানা যায়নি। বিস্তারিত ডেস্ক রিপোর্টে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আবারও তার শুল্ক আরোপের নীতির পক্ষে সাফাই গিয়েছেন। দাবি করেছেন এই কঠোর শুল্ক আরোপের কারণেই যুক্তরাষ্ট্র বিশ্বের সবচেয়ে ধনী এবং সবচেয়ে সম্মানিত দেশে পরিণত হয়েছে। এছাড়াও শুল্ক নীতির বিরোধীদের বোকা বলে কটাক্ষ করেছেন ট্রাম্প। জানিয়েছেন ধনী ব্যক্তিরা ছাড়া প্রত্যেক মার্কিন নাগরিক শিগগিরই তার প্রশাসনের সংগৃহীত শুল্ক রাজস্ব থেকে কমপক্ষে $2000 করে পাবেন।
রোববার নিজের মালিকানাধীন সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে ট্রাম্প লিখেছেন শুল্ক থেকে যুক্তরাষ্ট্র $1 ট্রিলিয়ন আয় করছে, আর শিগগিরই $37 ট্রিলিয়ন বিশাল ঋণ পরিশোধ শুরু করবে দেশটি। ট্রাম্পের এই মন্তব্য এমন এক সময়ে এলো যখন কয়েকদিন আগেই মার্কিন সুপ্রিম কোর্ট ট্রাম্পের ব্যাপক শুল্ক নীতির বৈধতা নিয়ে প্রশ্ন তুলেছে। এই মামলার ফলাফল বৈশ্বিক অর্থনীতির ওপর প্রভাব ফেলতে পারে এবং এটি ট্রাম্পের ক্ষমতাকে এক বড় পরীক্ষায় ফেলতে পারে। তবে ঠিক কারা এই অর্থ পাবেন বা কবে নাগাদ তা দেয়া হতে পারে তা নিয়ে বিস্তারিত কিছুই জানাননি ট্রাম্প। তবে ট্রেজারি সেক্রেটারি স্কট বেসেন্ট এক অনুষ্ঠানে ব্যাখ্যা করেছেন, এই ট্যারিফ ডিভিডেন্ড হয়তো সরাসরি নগদ অর্থ হিসেবে নাও আসতে পারে, কর হ্রাসের মতো বিভিন্নভাবে এই লভ্যাংশ আসতে পারে বলে জানিয়েছেন তিনি। কমিটি ফর আ রেসপন্সিবল ফেডারেল বাজেটের হিসেবে গত এপ্রিল থেকে অক্টোবরের মধ্যে যুক্তরাষ্ট্র আমদানি শুল্ক থেকে প্রায় $151 বিলিয়ন সংগ্রহ করেছে। তবে যুক্তরাষ্ট্র বছরে $500 বিলিয়ন বা তার বেশি শুল্ক রাজস্ব সংগ্রহ করবে বলে আশাবাদী স্কট বেসেন্ট। আমিনা লুসি, বিজনেস রিপোর্ট, মাছরাঙা টেলিভিশন। দর্শক, আমাদের যে কোনো পর্ব নিজেদের সুবিধাজনক সময় দেখতে সাবস্ক্রাইব করুন বিজনেস রিপোর্টের অফিসিয়াল ইউটিউব চ্যানেল। ফেসবুক পেজে লাইক দিয়ে আপডেট থাকুন ব্যবসা বাণিজ্যের আলোচিত সব ঘটনা সম্পর্কে। আর আপনাদের মতামত জানান কমেন্টস অথবা ইনবক্সে। আজ এটুকুই, বিদায় নিচ্ছি, ভালো থাকবেন।